আমরা আবারও চলে এসেছি আজকে আমরা এবিটি এর 2025-26 মাধ্যমিক যারা দেবে তাদের ক্ষেত্রে বলছি, তাদের আমরা আজকে ভৌত বিজ্ঞানের একটা পেজ সলিউশন করব। সেটা হচ্ছে 291 পাতার যে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি আছে সেগুলি। আগের দিন আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি আলোচনা করেছি, আজকে আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি আলোচনা করব। 1 নম্বরের 21টি প্রশ্ন থাকে। তো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে স্থাপন করা হয়? এখন বর্তমানে অনেক স্পেস কি হচ্ছে না বাইরে যাচ্ছে, এবং তার জন্য তো একটা নির্দিষ্ট স্টেশন দরকার যেখানে স্পেস গুলো গিয়ে লঞ্চ ঠিকঠাক ভাবে থাকবে, এবং সেগুলোকে তদারকি করার জন্য লোকও দরকার। সেটা বায়ুমণ্ডলের কোন স্তরে আছে? তো সেইটা হচ্ছে আয়নোস্ফিয়ার স্তর। তবে হ্যাঁ, বলে রাখি প্রসঙ্গে, এই আয়নোস্ফিয়ার স্তরটা কিন্তু থার্মোস্ফিয়ারের মধ্যে। কেউ যদি সঠিক উত্তর থার্মোস্ফিয়ার লেখে তারও কিন্তু উত্তরটা সঠিক হবে। সুতরাং এক্ষেত্রে আয়নোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার দুটোই কিন্তু সঠিক উত্তর। 2.2 চলে যাব। বলছে কোন জ্বালানির সম্পূর্ণ দহনে কোন গ্যাস নির্গত হয়? কোন জ্বালানির সম্পূর্ণ দহনে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড। অথবা যে প্রশ্নটা আছে দেখো, ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিন হাউস গ্যাসের নাম কি? ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিন হাউস গ্যাস হচ্ছে সিএফসি, যার পুরো নাম ফ্লোরোকার্বন। 2.3 দেখো, কেলভিন স্কেলে একটি বস্তুর উষ্ণতা মেপে দেখা গেল 40 কে। এটা সত্য হবে না মিথ্যা হবে? ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা, কারণ 40 কে বলে উষ্ণতা কিন্তু হয় না। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে তার চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ আয়তনের সঙ্গে ব্যস্ত সম্পর্কে থাকে। কারণ এটা কার সূত্র? বিজ্ঞানী রবার্ট বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল কি বলেছিলেন? যে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে তার চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্ত অনুপাতিতে পরিবর্তিত হয়। সেই কারণের জন্য কি হবে না, এটা ব্যস্ত সম্পর্কে থাকবে, অর্থাৎ বিপরীত সম্পর্কে থাকবে। এরপর আমরা চলে যাব 2.5 গ্যাসের চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্কের অনুপাত কত? গ্যাসের চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের অনুপাত হচ্ছে 1 বা সমান, যে কোনো একটা লিখতে পারো। অথবা যে প্রশ্নটি দেখো, একটি আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান কত? একটি আদর্শ অন্তরক হলে তাপ পরিবাহিতার মান কিন্তু সব সময় 0 হবে, মনে রাখতে হবে। 2.6 দেখো, একটি একবর্ণী আলো কাঁচ থেকে জলে প্রবেশ করলো, তাহলে আলোটির কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? না। যদি একবর্ণী আলো না হয়ে দ্বিবর্ণী বা ত্রিবর্ণী অর্থাৎ বিভিন্ন বর্ণের আলো একসঙ্গে মিশে গিয়ে জলের মধ্যে প্রবেশ করতো, তাহলে কিন্তু তাদের কম্পাঙ্কের পরিবর্তন হতো। কিন্তু যেহেতু এক বর্ণের আলো, সেক্ষেত্রে কিন্তু কম্পাঙ্কের কোনরূপ পরিবর্তন হবে না। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয়, অর্থাৎ উত্তল দর্পণ যদি আমরা ব্যবহার করি তাহলে তার ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্রটা কি হবে? চারদিকে ছড়িয়ে যাবে। এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের ন্যায় আচরণ করবে? অথবা যে প্রশ্নটি আমরা দেখলাম, বলছে জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের ন্যায় আচরণ করবে? এটা হচ্ছে অবতল লেন্সের মতো আচরণ করবে। 2.8 দেখো, একটি তারকে কেটে 2 টুকরো করা হলো, এতে তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে? যদি তারটাকে কেটে 2 টুকরো করে দেওয়া হয়, তার উপাদানটা তো সেম আছে, তাহলে তার রোধাঙ্কের কোনরূপ পরিবর্তন হবে না। যদি উপাদানটা আলাদা আলাদা হতো তাহলে কিন্তু তাদের রোধাঙ্কের পরিবর্তন হতো। 2.9 দেখো, গৃহস্থালীর বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাদি ড্যাশ সমবায় যুক্ত থাকে। এটা আমরা অনেকবারই আলোচনা করেছি যে গৃহস্থালীর বর্তনীতে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ আমাদের বাড়িতে যে ওয়্যারিং হয়, সেগুলো কিন্তু সব সময় সমান্তরাল সমবায়ে থাকে। কারণ কি না, একটা সুইচ টিপলে লাইট জ্বলবে, একটা সুইচ টিপলে পাখা চলবে, একটা সুইচ টিপলে তোমার হচ্ছে টিভি চলবে। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সুইচের জন্য আলাদা আলাদা যন্ত্রের কানেকশন করা হয়, সেটা কিন্তু সমান্তরাল সমবায়ে সম্ভব। আর যদি সমান্তরাল সমবায় না হয়ে শ্রেণী সমবায় থাকতো, তাহলে একটা সুইচ টিপলেই লাইট পাখা টিভি সব একসাথেই চলতো। সুতরাং এই জন্য মনে রাখতে হবে সমান্তরাল সমবায়। এরপর কি বলছে দেখো, বলছে অথবা যে প্রশ্নটা, বার্লো চক্রে ঘূর্ণনের অভিমুখ কিভাবে পাল্টানো যাবে? ঘূর্ণনের অভিমুখ তখনই পাল্টাবে যদি তড়িৎ প্রবাহের দিকটাকে পরিবর্তন করা হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকটাকে আমি ডান দিক থেকে বাম দিকে করছি না বাম দিক থেকে ডান দিকে করছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যদি দেখা যায় প্রথমে ডান দিক থেকে বাম দিকে করছি, যে ঘূর্ণন হচ্ছে যেভাবে ঘুরছে, আমি যদি তখন সেই দিকটাকে পরিবর্তন করে বাম দিক থেকে ডান দিকে করে দিই, তাহলে কিন্তু ঘূর্ণন চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কোন ঘটনার 2.10 প্রশ্নটা দেখো, কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলো নিঃসৃত হয়? হ্যাঁ, এই যে সূর্য কি করছে না, আমরা সকাল হচ্ছে, সারা দিন হচ্ছে, এই যে দিনটা হচ্ছে সূর্যের জন্য। কেন না, সেখানে নিউক্লিয় সংযোজন ঘটছে, বিভিন্ন নিউক্লিয়াস এসে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি হচ্ছে না,
বিস্ফোরণ হচ্ছে এবং বিস্ফোরণ হয়ে যাওয়ার ফলে যে আলোটা, সেই আলোটা আমাদের পৃথিবীতে আসছে এবং সেই জন্য আমাদের এখানে দিন হচ্ছে। সুতরাং এটা এক ধরনের নিউক্লিয় সংযোজন, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা চলে যাব আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলানামিলির যে ব্যাপারটা আছে, এখানে 4 নম্বর থাকবে। কি বলছে? বলছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটা মনে রাখতে হবে। এটা হবে ফ্লুওরিন। এটা কি হবে? এটা হবে ফ্লুওরিন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুওরিন। এদের যে ক্রমটা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে সর্বোচ্চ হচ্ছে ফ্লোরিন, তারপরে সর্বনিম্ন হবে কিনা আয়োডিন। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্লোরিন। যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ লোহায় মরিচা পড়াটাকে যে বৃদ্ধি করতে সাহায্য করে, সেটা কে? সেটা হচ্ছে ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু লোহায় মরিচা পড়াটাকে বাড়াতে পারে আরো। একটি নিষ্ক্রিয় মৌলকে, অবশ্যই হিলিয়াম। কেন নিষ্ক্রিয় মৌল? না এর যে তোমার হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে কি হয়, কেন নিষ্ক্রিয় মৌল, এটা বুঝতে হবে। কারণ এর সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা আছে 2টি। ঠিক আছে, এই যে আমরা কি জানি হিলিয়ামকে কি লিখি না, হিলিয়ামকে আমরা নরমালি কি লিখে থাকি, আমরা হিলিয়ামকে কি লিখি না, নিচে 2 আর উপরে হচ্ছে 4। তোমার উপরে হচ্ছে 4, তো নিচে যে 2 এটা হচ্ছে ইলেকট্রন বা প্রোটন সংখ্যা। তাহলে এর যে ইলেকট্রন সংখ্যা 2, সেটা কিন্তু প্রথম যদি স্তর আমরা কে ধরি, তো সেই প্রথম স্তর কে এর মধ্যে কিন্তু দুটো ইলেকট্রনই আছে। সুতরাং এখান থেকে ইলেকট্রন বাইরেও যাবেনি আর ভিতর থেকে ইলেকট্রনও কিন্তু ঢুকবেনি, কারণ কে কক্ষপথে কেবলমাত্র 2টো ইলেকট্রনই থাকতে পারে। অর্থাৎ সে সুস্থিত অবস্থায় থাকবে, কোনোদিনও কারোর সাথে সহজে কিন্তু যৌগ গঠন করবেনি। এই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। থার্মিট পদ্ধতিটা কি না, থার্মিট পদ্ধতি হচ্ছে লোহা। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় লোহাকে। লোহাকে যখন খনি থেকে তোলা হয়, আকরিক থেকে, খনি থেকে তোলার ফলে সেটা কি হয়, আকরিক হয়। আকরিক কাকে বলি আমরা? যারা যেগুলোকে খনি থেকে কম পয়সায় তোলা হয়, সেটা হচ্ছে আকরিক। এবারে প্রশ্ন হচ্ছে আকরিক মানে তার মধ্যে লোহার যদি আকরিক হয়, লোহা যদি তুলি, শুধুমাত্র লোহা নয়, তার সঙ্গে অনেক কিছু মিশে থাকবে। এবারে সেই লোহাটাকে কি করা হবে না, যে পদ্ধতিতে সহজে আমরা লোহা পাবো, সেই লোহাটা থেকে সেই আসল লোহাটা পাবো, সেইটা হচ্ছে থার্মিট পদ্ধতি। সুতরাং এখানে এফি হবে, লোহার চিহ্ন হচ্ছে এফি, যেটা হচ্ছে ফেরিয়াম। 2.12টা দেখো, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। এটা ঠিক না ঠিক নয়? এটা সত্য। দেখো এই প্রসঙ্গে বলে রাখি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাপারটা কি বলছে দেখো, আমরা সাধারণত কি জানি, আমরা সাধারণত জানি যে ক্যাটায়ন কার দিকে যায়, ক্যাথোডের দিকে যায়, তাই তো। আর অ্যানায়ন কার দিকে যায়, অ্যানায়ন যায় অ্যানোডের দিকে। এবারে স্বভাবতই তোমাদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা স্যার, ক্যাটায়নের চার্জ কি? ক্যাটায়নের চার্জ আমরা কি জানি, প্লাস। অ্যানায়নের চার্জ কি? আমরা জানি মাইনাস। তাহলে প্লাস কে টানবে, যে মাইনাস হবে সে টানবে, তাহলে ক্যাথোডের নিজের চার্জ কি হবে, মাইনাস। আর মাইনাস কে টানবে, প্লাস টানবে, তাহলে অ্যানোডের নিজস্ব চার্জ কি হবে, প্লাস হবে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে ক্যাথোডে মাইনাস হচ্ছে মানে কি, ইলেকট্রন বাড়ছে, ইলেকট্রন বাড়ছে। আর এখানে কি হচ্ছে, ইলেকট্রন কমছে। এবারে প্রশ্ন হচ্ছে, যদি ইলেকট্রন বাড়ে, এই যে বলেছে দেখো ক্যাথোডে বিজারণ, তাহলে ইলেকট্রনটা বাড়ছে মানে এখানে তাহলে কি ঘটবে, এখানে ঘটছে বিজারণ। আর ইলেকট্রন কমছে মানে এখানে কি ঘটবে, এখানে ঘটবে জারণ। তাহলে সবসময় মনে রাখতে হবে যে তোমার হচ্ছে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ, এটা কিন্তু সত্য। 2.13টা দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি গ্যাস ব্যবহার করা হয়। দেখো এই প্রসঙ্গ বলে রাখি, বলেছে তোমাকে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়। তাহলে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয় মানে অ্যানায়ন আমরা কি জানি, অ্যানায়ন আমরা কি জানি, অ্যানোডের দিকে যায়। তাহলে জলটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে কি পাবো, H প্লাস আর হচ্ছে OH মাইনাস আয়ন। এবারে এই যে OH মাইনাস আয়ন, এইখান থেকে তৈরি হবে O2। এবারে যেহেতু ই মাইনাস আয়ন অ্যানায়ন, তাহলে ই কার দিকে যাবে, অ্যানায়ন কার দিকে যাবে না, যেহেতু ই মাইনাস আয়ন, ই কার দিকে যাবে, ই যাবে অ্যানোডের দিকে। তাহলে অ্যানোডের দিকে যাওয়া মানে সেখানে কি ঘটবে, জারণ ঘটবে। তাহলে জারণ আমরা কাকে বলি, অক্সিজেন যুক্ত হলে সেটাকে আমরা জারণ বলি, তাই তো। সুতরাং এখানে কি উৎপন্ন হবে, অ্যানোড গ্যাস, অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। নেসলার বিকারক দ্বারা কোন গ্যাসটি শনাক্ত করা যায়, এই প্রশ্নটাও তোমাদের এবারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে নেসলার বিকারক দ্বারা অ্যামোনিয়া অর্থাৎ NH3 গ্যাসটাকে আমরা শনাক্ত করতে পারি। সিলভার, পারদ এবং খাদ্য লবণ কোন ধাতুর আকরিক, এদের মধ্যে কোনটিকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করবে। দেখো সিলভার মানে হচ্ছে রূপা, পারদ মানে Hg, আর খাদ্য লবণ মানে হচ্ছে NaCl। হ্যাঁ, এখানে
সিলভার, সিলভার মানে হচ্ছে এজি, পারদ মানে এইচজি, আর খাদ্য লবণ হচ্ছে NaCl। তাহলে এখানে শুধুমাত্র ধাতুর কথা বলা হয়েছে, আর এইখানে লবণের কথা বলা হয়েছে যেখানে Na+ এবং Cl- আয়ন আছে, তাই তো? তাহলে এই যে লবণের কথা বলা হয়েছে যেখানে Na+ এবং Cl- আয়ন আছে, এইটাই তোর বিশ্লেষণে ভাঙবে। যেখানে Na+টা অর্থাৎ ক্যাটায়নটা কার দিকে যাবে? ক্যাথোডের দিকে। তাহলে ক্যাথোডের দিকে গেলে ইলেকট্রন বাড়বে, সেখানে জারণ, বিজারণ ঘটবে। এবং একইভাবে Cl- সেটা কার দিকে যাবে? অ্যানায়ন। অ্যানায়ন কার দিকে যাবে? অ্যানোডের দিকে। তাহলে কি হবে? ইলেকট্রন কমবে, তাহলে সেখানে কি ঘটবে? না সেখানে ঘটবে জারণ। তাহলে এটার সঠিক উত্তর কি? না সঠিক উত্তর হবে NaCl অর্থাৎ খাদ্য লবণ। চ্যালকোসাইড কোন ধাতুর আকরিক? এটাও মনে রাখতে হবে। চ্যালকোসাইড হচ্ছে তামা অর্থাৎ কপার, কারণ কপারকে বলা হয় চ্যালকোজেন মৌল, ঠিক আছে? অথবা একটা দেখো, সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা? এটা কিন্তু পটাশিয়াম হতে পারে। 2.17টা দেখো, প্রোপাননের কার্যকরী গ্রুপটির নাম কি? এই যে লাস্টে ওন আছে, ওন, প্রোপাননে যদি আমরা লাস্টে যাই কি পাবো? লাস্টে আমরা পাবো ওন, ঠিক আছে? এই যে ওন, এই ওন কথাটা মানে তোমাদেরকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে কার্বন তার সঙ্গে অক্সিজেন, অক্সিজেনের ডবল বন্ড আর কার্বনের সঙ্গে ডবল বন্ডে দুটো আলাদা আলাদা হাত থাকবে। সুতরাং এটা হচ্ছে কিটো গ্রুপ, ঠিক আছে? কিটো গ্রুপের ক্ষেত্রে তার আইউপ্যাক নামে ওন যুক্ত হয়। সুতরাং এটা কি হবে? সিও গ্রুপ, ঠিক আছে? বা কিটো গ্রুপ। এবারে চলে যাবো অথবার প্রশ্ন। মিথেনের HCH কোণের মান কত? 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি, ঠিক আছে? 2.18টা দেখো, এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত গ্যাসটার নাম হচ্ছে ইথাইল মার ক্যাপ্টান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি না সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত গ্যাস হচ্ছে ইথাইল মার ক্যাপ্টান।